যুগনায়ক বিবেকানন্দ, প্রভাতের ইঙ্গিত, পর্ব ৩। একটা ঘটনা হতে আমরা জানতে পারি তিনি কিরূপ নির্ভীক ছিলেন এবং বলপূর্বক তাহার মত পরিবর্তন করানো কত কঠিন ছিল। বিদ্যালয়ের একজন শিক্ষক বড় ক্রোধপরায়ণ ছিলেন এবং প্রয়োজন বোধ করিলেই ছাত্রদিগকে কঠিন দৈহিক দণ্ড দিতেন। একদিন ওই শিক্ষক যখন একটি বালককে তাহার কিম্ভূত কিমাকার ব্যবহারের জন্য প্রহার করিতেছিলেন, তখন তাহার এই অকারণ উন্মত্ততা, বিকট মুখভঙ্গি ইত্যাদি দেখিয়া নরেন্দ্র হাস্য সংবরণ করিতে পারিলেন না। ইহার ফলে শিক্ষকের সমস্ত ক্রোধ নরেনের উপর গিয়া পড়িল এবং তাহাকে প্রহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, বলো, আর কখনো আমার দিকে তাকিয়ে হাসবি না। নরেন এইরূপ বলিতে অস্বীকৃত হওয়ায় শিক্ষক প্রহারের মাত্রা বাড়াইয়া দিলেন এবং দুই হাতে কান মলিতে লাগিলেন। এমনকি কান ধরিয়া উঁচু করিয়া তাহাকে বেঞ্চের উপর দাঁড় করাইয়া দিলেন। ইহাতে একটি কানের চামড়া ছিঁড়িয়া গিয়া রক্তপাত হইতে লাগিল। তখনও নরেন ঐরূপ প্রতিজ্ঞা করিতে অসম্মত হইলেন এবং ক্রোধ ভরে বলিতে লাগিলেন, আমার কান মলবেন না, আমাকে মারবার আপনি কে, আমার গায়ে হাত দেবেন না, ইত্যাদি। এমন সময় সৌভাগ্যক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেখানে আসিয়া পড়িলেন। নরেন ফোঁপাইতে ফোঁপাইতে সমস্ত ঘটনা তাহাকে নিবেদন করিলেন এবং পুস্তকগুলি হাতে তুলিয়া বলিলেন, তিনি বরাবরের মতো সে বিদ্যালয় ছাড়িয়া যাইতেছেন। বিদ্যাসাগর তাহাকে নিজ কক্ষে লইয়া গিয়া বহু সান্ত্বনা দিলেন। পরে এই প্রকার শাস্তি বিধান সম্বন্ধে আরও অনুসন্ধানের পর এইরূপ আদেশ প্রচারিত হইল, বিদ্যালয়ে ওইরূপ শাস্তি দেওয়া চলিবে না। এদিকে বাড়িতে ভুবনেশ্বরী যখন ঘটনার বিবরণ শুনিলেন, তখন তিনি দুঃখ ক্ষোভে বিহ্বল হইয়া বলিলেন, ছেলেকে তিনি আর এমন বিদ্যালয়ে যাইতে দিবেন না। নরেন্দ্রনাথের মন কিন্তু তখন শান্ত হইয়া গিয়াছে। তিনি পূর্বের মতো ওই বিদ্যালয়ে যাইতে লাগিলেন। তাহার কান সারিতে কয়েকদিন লাগিয়াছিল। খেলাধুলা ও লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাহার চরিত্রের আরও বহু দিক এই সময় বিকশিত হইতে থাকে। সঙ্গীতের প্রতি তাহার একটা জন্মগত স্বাভাবিক আকর্ষণ ছিল। ভিখারি গায়ক দল যখন দ্বারে দাঁড়াইয়া খোল বাজাইয়া গান গাইত, তখন তিনি সাগ্রহে তা শুনিতেন। পাড়ার কোথাও রামায়ণাদি গান হইলে তিনি সেখানে উপস্থিত হইতেন। এই সময় তিনি রন্ধনবিদ্যাও আয়ত্ত করেন। সাথীদের লইয়া ক্রীড়াচ্ছলে তিনি রন্ধনের সমস্ত সরঞ্জাম জোগাড় করিতেন। তাহাদের নিকট চাঁদাও লইতেন, কিন্তু অধিকাংশ ব্যয় নিজেকেই বহন করিতে হইত। প্রধান পাচক হইতেন তিনি, রান্নাও হইত চমৎকার, যদিও তিনি লঙ্কা ব্যবহার করিতেন একটু বেশি। একঘেয়েমি তাহার অসহ্য ছিল, সুতরাং নিত্য নতুন আনন্দের উপায় উদ্ভাবন করিতে হইত। তবে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে তাহার জীবনে এমনই একটা প্রকৃতিগত পবিত্রতা ছিল এবং পরিবারের সুশিক্ষা এমন সুন্দর ছিল যে তাহার পা কখনো বেচালে পড়িতে পারিত না। সাথীদের মধ্যে অবাঞ্ছনীয় কেউ থাকিলেও সে তাহাকে প্রভাবিত করিতে সমর্থ হইত না। যা হোক, অনাবিল আনন্দের সন্ধানে ব্যস্ত থাকিয়া তিনি এক সময় একটি শখের থিয়েটারের দল গড়িয়া তুলেন ও স্বগৃহের পূজা দালানে কয়েকবার অভিনয় করেন। কিন্তু একজন কাকা এই বিষয়ে আপত্তি তোলায় থিয়েটারের স্টেজের পরিবর্তে বাড়ির প্রাঙ্গণে এক ব্যায়ামের আখড়া প্রস্তুত হয় এবং বন্ধুরা সেখানে নিয়মিত ব্যায়াম আরম্ভ করেন। সেখানে আবার এক খুড়তুতো ভাই ব্যায়াম করিতে গিয়া হাত ভাঙিয়া ফেলিল। তাই ওই কাকা ব্যায়ামের যন্ত্রপাতি নষ্ট করিয়া দিলেন। ফলে ব্যায়াম ক্ষেত্রটি বন্ধ হইয়া গেল এবং নরেন্দ্রনাথ অতঃপর প্রতিবেশী নবগোপালবাবুর জিমন্যাস্টিকের আখড়ার নাম লিখাইলেন। নবগোপালবাবু ছিলেন হিন্দু মেলার প্রবর্তক ও হিন্দুদের সর্বাঙ্গীন উন্নতিকামী। নরেন্দ্র উপযুক্ত স্থান পাইয়া শরীরচর্চায় মন দিলেন। আখড়াটি কর্নওয়ালিস স্ট্রিটের উপর অবস্থিত ছিল। আখড়ার সভ্যরূপে নরেন্দ্রনাথ লাঠি খেলা, অশ্বিচালনা, নৌকাচালনা, সন্তরণ, কুস্তি এবং অন্যান্য ব্যায়ামে পারদর্শিতা লাভ করেন। একবার ব্যায়াম প্রদর্শনীতে তিনি মুষ্টিযুদ্ধে প্রথম পুরস্কার স্বরূপ একটি রূপার প্রজাপতি পাইয়াছিলেন।
লাঠি খেলাও তার বেশ উৎসাহ ছিল। আখড়ায় এবং আখড়ার বাইরে কয়েকজন মুসলমান ওস্তাদের সাহায্যে তিনি ওই বিদ্যা বিশেষ আয়ত্ত করেন। তাহার বয়স যখন 10 বৎসর এবং তিনি মেট্রোপলিটন স্কুলে পড়েন, তখন এক মেলা উপলক্ষে জিমন্যাস্টিকের খেলা দেখানো হয়। দর্শক হিসাবে নরেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। অন্যান্য খেলার পরে লাঠি খেলা চলিতে থাকিলে যখন উৎসাহ কমিয়া আসিয়াছে, তখন নরেন্দ্র হঠাৎ বলিলেন, খেলোয়াড়দের মধ্যে যে কেউ তাহার প্রতিপক্ষে দাঁড়াইতে চাহেন, তিনি তাহারই সহিত খেলিতে প্রস্তুত। খেলোয়াড়দের মধ্যে যিনি সর্বাধিক বলবান ছিলেন, তিনি আগাইয়া গেলেন এবং ঘোর ঠকাঠক শব্দে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হইল। নরেন্দ্র অপেক্ষা অপর ব্যক্তি বয়স ও শক্তিতে প্রবলতর বলিয়া ফলাফল একরূপ অবধারিতই ছিল। তথাপি বালকের কৌশল ও সাহস দর্শনে মুহুর্মুহুর সাধুবাদ বর্ষিত হইতে লাগিল। এদিকে নরেন্দ্র পায়তারা কষিতে কষিতে হঠাৎ সুকৌশলে ও সশব্দে প্রতিপক্ষকে এমন এক প্রচণ্ড আঘাত করিলেন যে তাহার হাতের লাঠি দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পড়িয়া গেল। নরেন্দ্র শিক্ষা সার্থক হইল, তিনি জিতিলেন এবং দর্শকবৃন্দের আনন্দের অবধি রইল না। আলস্য বিমুখ নরেন্দ্র জীবন সর্বদাই কর্মবহুল ছিল। ব্যায়ামাদির অবসরে তিনি স্বগৃহে ম্যাজিক লণ্ঠনের ছবি দেখাইতেন। পিতা তাহাকে একটি টাট্টু ঘোড়া কিনিয়া দিয়াছিলেন। তিনি অশ্বচালনায় সুদক্ষ হইয়াছিলেন। প্রতি সন্ধ্যায় ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যাওয়া তাহার একটা শখ ছিল। তিনি পাড়ার সকলের আদরের পাত্র ছিলেন। সকলের প্রতি ছিল তাহার ঐকান্তিক আত্মীয়তাবোধ। তিনি তাহাদিগকে বলিতেন মামা, খুড়ো, জ্যাঠা, পিসি, মাসি অথবা দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি। প্রত্যেকের বিপদ আপদের সময় তিনি তাহাদের সাহায্য করিতেন। আবার অনেক সময় তাহার হাস্য কৌতুক ও দুষ্টামিতে অতি গম্ভীর প্রকৃতির ব্যক্তিরাও না হাসিয়া থাকিতে পারিতেন না। সব গৃহেই ছিল তাহার অবাধ প্রবেশের অধিকার এবং তাহার দিক হইতে কোথাও যাইতে কোনো সংকোচ ছিল না।